বহু পুরনো দিনের কথা। জারস্থান নামের দেশে একবার এক অদ্ভুত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে দেশে ৭ জন রাজা শাসন করতেন। ৭ জন রাজা পালা করে এক দিন রাজত্ব করতেন, অর্থাৎ একদিন একজন রাজা শাসন করলে পরের দিন অন্য রাজা। এভাবে প্রথম রাজার পালা আসত সপ্তম দিনে। আসলে ৭ জন রাজা ছিলেন আপন ভাই। তাদের বাবা তাদের ভালো মন, দয়ালুতা এবং নিজেদের মধ্যে ভালোবাসা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের সবাইকে একাই রাজা করা হোক, এবং তারা পালাক্রমে এক দিন এই দেশের শাসনভার পরিচালনা করবেন এবং জনগণের সেবা ও তাদের পক্ষে আরও ভালো সিদ্ধান্ত নেবেন। বাস্তবে এই ৭ জন রাজার শাসন ছিল অতুলনীয়। তারা যে ভালো মন নিয়ে শাসন করছিলেন তাতে তাদের প্রজারা ছিল খুবই খুশি। সেই দিনগুলিতে দেশে কেবল শান্তি আর শান্তি ছিল। এই ৭ রাজার সিদ্ধান্তগুলো এমন ছিল যে যেদিন একজন রাজা কোনো সিদ্ধান্ত জারি করতেন, পরের দিন অন্য রাজা তা বাতিল করতেন না, এবং প্রথম রাজার জারি করা সিদ্ধান্তের ওপর অন্য কোনো রাজা নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারতেন না। এই রাজাদের মধ্যে ৬ জন রাজার ঘরে ৬টি পুত্র সন্তান জন্ম নেয়, আর সপ্তম রাজা যিনি ছিলেন সবার ছোট, তার রানীর কোল আলো করে জন্ম নেয় চাঁদের মতো সুন্দর এক কন্যা। সন্তানের জন্ম হওয়ায় ৭ জন রাজাই ছিলেন খুব খুশি। সেই দিন সারা দেশে উৎসব পালিত হয়েছিল। সবচেয়ে ছোট রাজা শাহজেব কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুব খুশি ছিলেন, কিন্তু তার রানী কন্যা জন্ম দেওয়ায় খুবই দুঃখী হন। তিনি সব সময় মন মরা আর চিন্তিত থাকতেন। রাজা শাহজেব এবং অন্য রানীরা বহুবার তার এই মন খারাপের কারণ জানতে চান, কিন্তু তিনি হেসে এড়িয়ে যেতেন। আসলে রানীর মন খারাপের কারণ ছিল যে বাকি ৬ রানীর ঘরে যুবরাজ জন্ম নিয়েছে, আর তার ঘরে কন্যা। ভবিষ্যতে যখন এই দেশে রাজত্ব প্রতিষ্ঠা হবে তখন অন্য রানীদের পুত্রেরা অবশ্যই রাজা হবে, আর তার কন্যা রাজত্ব থেকে চিরতরে বঞ্চিত হবে। এই দুঃখই রানীকে ভেতরে ভেতরে কুরে খাচ্ছিল। তিনি দিন রাত কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যে ঈশ্বর যেন তাকে একটি পুত্র সন্তান দেন, যাতে অন্য রানীর পুত্রদের সাথে তার পুত্র এই দেশের সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা ছিল। ৬টি পুত্র এবং সপ্তম কন্যা সন্তানের পরে ঈশ্বর সেই ৭ জন রাজাকে আর কোনো সন্তান থেকে বঞ্চিতই রাখলেন। এভাবেই সেই রাজমহলে ৬ জন রাজকুমার এবং একজন রাজকুমারী অত্যন্ত আদরে লালিত পালিত হতে লাগল। ৭ দিনের ৭ রাজার দরবারে একজনই প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম ছিল জুলাস। প্রধানমন্ত্রী জুলাস সেই ৭ রাজার রাজত্বে খুব অসন্তুষ্ট ছিলেন। আসলে ৭ জন রাজা তাদের নিজস্ব আদেশ তার ওপর চাপিয়ে দিতেন, যার কারণে প্রধানমন্ত্রী জুলাস ভেতরে ভেতরে সবার ওপর খুব বিরক্ত ছিলেন। তিনি প্রায়ই ভাবতেন যে কোনোভাবে যদি এই ৭ জন রাজা মারা যান আর তাদের জায়গায় তিনি একাই জারস্থান দেশের রাজা হতে পারেন। কিন্তু যদি একজন রাজা থাকত তবে তাকে মেরে সিংহাসন দখল করা যেত, কিন্তু ৭ জন রাজাকে মেরে সিংহাসন দখল করা সত্যিই একটি কঠিন কাজ ছিল। আর ৬ জন রাজকুমারের জন্মের খবর শুনে তো তার রাগ আরও বেড়ে গিয়েছিল। তিনি ভাবতেন যেভাবে সপ্তম রাজা শাহজেবের ঘরে মেয়ে জন্ম নিয়েছে, তেমনি বাকি রাজাদের সন্তানরাও যদি মেয়ে হতো তবে হয়তো ভবিষ্যতে তার এই দেশের রাজা হওয়ার সুযোগ মিলত। এই কারণেই তিনি দিনের বেলা দরবারে সবসময় খুশি থাকতেন এবং সব রাজার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তাদের সব আদেশ মেনে চলতেন। কিন্তু বাড়ি ফিরে তিনি প্রচণ্ড রাগে থাকতেন এবং সব সময় রাজাদের খারাপ কথা বলতেন। ঈশ্বরের দয়ায় তারও একটি সুন্দর পুত্র সন্তান হয়েছিল, যার নাম তিনি রাজকুমারদের মতো রেখেছিলেন, অর্থাৎ শের দিল, আর তিনি তার পুত্রকে সবসময় রাজকুমার শের দিল বলেই ডাকতেন। প্রধানমন্ত্রী জুলাস কখনো কখনো তার পুত্রকে দেখেও মনে মনে কষ্ট পেতেন যে হায়, তিনি যে দেশের রাজা হতে পারেননি, তার পুত্রই যেন ভবিষ্যতে সেই দেশের রাজা হতে পারে। কিন্তু ৬ জন যুবরাজ থাকা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব ছিল? সময় গড়িয়ে চলল, এমনকি ৭ জন রাজা বুড়ো হলেন এবং তাদের সন্তানেরা যুবক যুবতী হয়ে উঠল। প্রধানমন্ত্রীর পুত্র শেরদিলও যুবক হয়ে ওঠে, অত্যন্ত সাহসী, সুন্দর এবং ভালো স্বভাবের। প্রধানমন্ত্রী তাকে রাজাদের ছেলেদের মতো সব ধরনের ধর্মীয় এবং পার্থিব শিক্ষার পাশাপাশি যুদ্ধ কৌশলও শেখাতে কোনো ত্রুটি রাখেননি। সে তার বাবার মতো ঈর্ষাপরায়ণ এবং খারাপ চিন্তার যুবক ছিল না, বরং খুবই বুদ্ধিমান, ভদ্র এবং একজন ভালো যুবক ছিল। একদিন এক রাজার দরবারে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এলেন এবং কেঁদে কেঁদে সাহায্য চাইতে লাগলেন। তাকে এমন করে কাঁদতে এবং সাহায্য চাইতে দেখে রাজা এবং দরবারীরা অবাক হয়ে গেলেন।
সেই দিনের রাজা আসফানদিয়ার অবাক হয়ে বৃদ্ধাকে দেখতে দেখতে খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বড়মা? ৭ রাজার শান্তিপূর্ণ ও সুখী দেশে কে আপনার ওপর অত্যাচার করেছে, যার জন্য আপনি এভাবে কেঁদে কেঁদে সাহায্য চাইছেন? বলুন, কে আপনাকে কষ্ট দিয়েছে? বৃদ্ধা জীর্ণ শীর্ণ পোশাক পরেছিলেন এবং চেহারা সুরত দেখে তাকে একজন অসহায় বলেই মনে হচ্ছিল। বৃদ্ধা বললেন, মহারাজ, নিঃসন্দেহে আপনার রাজ্যে চারিদিকে শান্তি বিরাজ করছে, কেউ কারোর ওপর অত্যাচার করে না। ৭ রাজার দেশে সর্বত্র সুখ আর সুখ। আমি একজন বৃদ্ধা ও আশ্রয়হীনা অন্য দেশ থেকে আমার মেয়ের সাথে এখানে এসেছিলাম। বেশ কিছুদিন ধরে আমি নদীর তীরে আমার কুঁড়েঘর তৈরি করে আছি, যেখানে আমি আমার মেয়ের সাথে থাকি। মহারাজ, আজ সকালে আমি আর আমার মেয়ে নদীর তীরে কাপড় পরিষ্কার করছিলাম। হঠাৎ নদী থেকে সবুজ রঙের শিংওয়ালা একটি রাক্ষস বেরিয়ে এলো এবং আমার মেয়েকে ধরে নিয়ে গেল। আমি আর আমার মেয়ে অনেক চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু রাক্ষস আমার মেয়েকে তুলে নিয়ে আবার নদীতে চলে গেল। সে আমার একমাত্র মেয়ে মহারাজ, আমার একমাত্র মেয়ে। ভগবানের জন্য সেই রাক্ষসের হাত থেকে আমার মেয়েকে বাঁচান, নয়তো সে আমার মেয়েকে মেরে ফেলবে। কাঁদতে কাঁদতে বৃদ্ধার আওয়াজ বুঝে এলো। কি বললেন? নদী থেকে এক সবুজ রাক্ষস আপনার মেয়েকে নিয়ে গেছে? প্রধানমন্ত্রী, এই বৃদ্ধা কি বলছেন? আমাদের রাজ্যের নদীতে রাক্ষস কোত্থেকে এলো? আর এই রাক্ষসের এত সাহস যে সে আমাদের রাজ্যের এক বৃদ্ধার মেয়েকে তুলে নিয়ে গেছে। খুঁজে বের করুন সেই অভাগা রাক্ষসকে, কোত্থেকে এসেছে এবং বৃদ্ধার মেয়েকে কোথায় নিয়ে গেছে। রাজা আসফন্দিয়ার জোরে বললেন। প্রধানমন্ত্রী খুব নম্রভাবে বললেন, মহারাজ, সেই রাক্ষস সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আমি এখনই নদীর তীরে যাচ্ছি এবং এর খোঁজ নিচ্ছি। এই বলে তিনি রাজার অনুমতি নিয়ে তখনই কিছু সিপাহীকে সঙ্গে নিয়ে নদীর দিকে রওনা হলেন। নদীর তীরে এবং নদীতে কিছু ডুবুরি পাঠিয়ে তিনি পুরো নদী তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু না তিনি বৃদ্ধার মেয়ের সন্ধান পেলেন, আর না কোনো সবুজ রাক্ষসকে। তখন তিনি ফিরে এসে রাজাকে তার ব্যর্থতার খবর দিলেন। বৃদ্ধা রোজ রাজাদের কাছে ফরিয়াদ নিয়ে আসতেন এবং প্রধানমন্ত্রীও রোজ মেয়ে এবং সবুজ রাক্ষসের খোঁজে নদীতে যেতেন। যখন তিনি ব্যর্থ হয়ে ফিরতেন তখন রাজা তার উপর রাগ করতেন এবং তাকে বকাঝকা করতেন, আর প্রধানমন্ত্রী তাদের বকা শুনে রাগ হজম করে থাকতেন। একদিন প্রধানমন্ত্রী রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, যদি কোনোভাবে সবুজ রাক্ষসকে খুঁজে পাই তবে তাকে আমার দলে টেনে নেব, আর তাকে বলবো যে সে যেন এই ৭ রাজাদের শেষ করে দেয় এবং তাদের বদলে আমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেয়। যদি সেই রাক্ষস মানুষ খেকো হয় তবে আমি রোজ তাকে নিজে মানুষের মাংস খাওয়াব আর তাদের রক্ত পান করাব। তিনি তখন নদীর তীরে দাঁড়িয়েছিলেন, আর কিছু ডুবুরি মেয়ে এবং সবুজ রাক্ষসের খোঁজে নদীতে নেমেছিল। একদিক থেকে ভারী আর কর্কশ আওয়াজ ভেসে এলো, তুমি কি সত্যি বলছ? যদি আমি তোমার দেশের ৭ রাজাকে শেষ করে দেই এবং তোমাকে এই দেশের রাজা বানিয়ে দেই, তবে কি সত্যিই তুমি প্রতিদিন আমাকে কোনো যুবতী মেয়ের রক্ত পান করাবে? এই আওয়াজ প্রধানমন্ত্রী জুলাস শুনেছিলেন, তাই তিনি দ্রুত ঘুরে দাঁড়ালেন এবং পরের মুহূর্তেই তার পাশে সবুজ রঙের ভয়ঙ্কর চেহারার এক রাক্ষসকে দেখে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। সবুজ রাক্ষস ছিল বিশাল দেহী, তার মাথা ছিল টাক যেখানে 2টি তীক্ষ্ণ শিং ছিল এবং কানে বড় বড় দুলশুল ছিল। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। রাক্ষসটি লাল রঙের একটি কৌপিন পরেছিল। সেই রাক্ষসকে দেখে প্রধানমন্ত্রী জুলাস ভয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তাকে সামনে দেখে প্রচণ্ড কাঁপতে লাগলেন। তিনি কাঁপতে কাঁপতে সবুজ রাক্ষসকে জিজ্ঞেস করলেন, তাহলে তুমিই সেই সবুজ রাক্ষস? রাক্ষস বলল, হ্যাঁ, আমি সবুজ রাক্ষস, আমার নাম শয়তান রাক্ষস। রাক্ষসটি জুলাসের দিকে মনোযোগ দিয়ে দেখে বলল, তুমি এই দেশের প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী যখন কথা বলতে পারলেন না তখন তিনি অনেক কষ্টে সম্মতিতে মাথা নাড়লেন। রাক্ষস বলল, আমি তোমার কথা শুনেছি প্রধানমন্ত্রী জুলাস। যদি তুমি আমার সাথে ওয়াদা করো যে তুমি আমাকে প্রতিদিন সুন্দরী ও যুবতী মেয়ের রক্ত পান করাবে, তবে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি ৭ রাজাকে মারতে তোমাকে সাহায্য করব এবং তোমাকে এই দেশের রাজা বানাতে পারি। শয়তান রাক্ষস মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলল। তার কথা শুনে প্রধানমন্ত্রী জুলাস প্রচণ্ড চমকে উঠলেন। তার চোখে হঠাৎ করে এক ঝলকানি চলে এলো। প্রধানমন্ত্রী অবিশ্বাস ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, সত্যিই কি তুমি এমনটা করতে পারো? সবুজ রাক্ষস জবাব দিল, হ্যাঁ, আমি একজন শক্তিশালী রাক্ষস এবং আমার কাছে জাদুর ক্ষমতাও আছে। ওহ শয়তান রাক্ষস, যদি তুমি আমাকে এই দেশের রাজা বানিয়ে দাও তবে আমি তোমাকে এক নয় রোজ 10 জন সুন্দরী মেয়ের রক্ত পান করাব।
কিন্তু তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমার 7 জন সিপাহী এখানে এসেছে। তারা তোমার খোঁজে নদীতে নেমেছে। তারা যেন তোমাকে আমার সাথে না দেখে ফেলে। আমি পরে আসব এবং তোমার সাথে একান্তে কথা বলবো। প্রধানমন্ত্রী এদিক ওদিক দেখতে দেখতে বললেন। শয়তান রাক্ষস বলল, আমি এখানে থাকা সত্ত্বেও তোমার সিপাহীদের ভয় পাওয়ার কি দরকার? যদি বলো তবে আমি এদের সবার লাশ নদীতে ভাসিয়ে দেই। প্রধানমন্ত্রী বললেন, না না, এমন করো না। তোমাকে খুঁজতে তাদের ব্যর্থ হওয়া উচিত। তুমি এই মুহূর্তে যাও। আমি বলেছি তো, আমি পরে আসব। প্রধানমন্ত্রী জুলাস দ্রুত বললেন। সবুজ রাক্ষস বলল, ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। যখন তুমি এখানে আসবে তখন 3 বার আমার নাম ধরে ডাকবে। আমি তোমার সামনে চলে আসব। শয়তান রাক্ষস বলল। প্রধানমন্ত্রী জুলাস দ্রুত মাথা নেড়ে দিলেন এবং তখনই শয়তান রাক্ষস সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তার চলে যাওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রীর শরীরে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। সবুজ রাক্ষসের বন্ধুত্ব পেয়ে তার বহু পুরনো স্বপ্ন সত্যি হতে চলেছে বলে মনে হল। তিনি ভাবতে ভাবতে নিজেকে জারস্থান দেশের রাজা হিসেবে দেখতে লাগলেন। ডুবুরিরা ব্যর্থ হয়ে নদী থেকে বাইরে চলে এসেছিল এবং প্রধানমন্ত্রী তাদের নিয়ে ফিরে এলেন। প্রধানমন্ত্রী জুলাস রাজার দরবারে এসে রাজাকে সশ্রদ্ধা সালাম করে অত্যন্ত নম্র সুরে বললেন, মহারাজ, আমার মনে হয় সেই মহিলা মিথ্যাবাদী। গত 4-5 দিন ধরে আমি লাগাতার সিপাহীদের নিয়ে নদীতে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত না আমি সেখানে কোনো মেয়েকে পেয়েছি আর না কোনো রাক্ষসের চিহ্ন। যদি সেখানে কোনো রাক্ষস থাকত তবে অন্তত তার কোনো চিহ্ন তো আমরা পেতাম। তখন ফুরিয়াদি বৃদ্ধাটিও সেখানে উপস্থিত ছিলেন। সেই বৃদ্ধা বললেন, মহারাজ, আমি মিথ্যা বলছি না। সবুজ রঙের রাক্ষসকে আমি নিজের চোখে নদী থেকে বের হতে দেখেছি। সে লাল রঙের কৌপিন পড়েছিল এবং তার মাথায় শিং ও কানে বড় বড় দুল ছিল। সে ছিল খুবই ভয়ঙ্কর চেহারার রাক্ষস। মহারাজ, নদী থেকে বাইরে এসেই সে আমার মেয়েকে ধরেছিল এবং তাকে নিয়ে আবার নদীতে ঝাঁপ দিয়েছিল। বৃদ্ধা চিৎকার করে বললেন। প্রধানমন্ত্রী বললেন, যদি এমনটাই হয় তবে আমরা সেই রাক্ষসের কোনো চিহ্ন কেন পেলাম না? ডুবুরি সিপাহীরা পুরো নদী তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু না নদীতে কারো লাশ মিলেছে আর না কোনো রাক্ষস। মহারাজ, আমার তো মনে হয় বৃদ্ধা নিজেই তার মেয়েকে কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন এবং একটি মিথ্যা গল্প বানিয়ে এখানে এসেছেন, যাতে আপনার কাছ থেকে মেয়ের বদলে অর্থ আদায় করতে পারেন। প্রধানমন্ত্রী চতুরতা ভরা সুরে বললেন। সেই দিনের রাজা ছিলেন শাহজোর, যিনি তার ভাইদের মধ্যে 5ম স্থানে ছিলেন। প্রধানমন্ত্রীর কথা শুনে বৃদ্ধা প্রচণ্ডভাবে চেঁচামেচি করতে লাগলেন। রাজা মনোযোগ দিয়ে তার দিকে দেখতে লাগলেন। না প্রধানমন্ত্রী, আমাদের এই মহিলার কথা মিথ্যা বলে মনে হচ্ছে না। তুমি তোমার অনুসন্ধান চালিয়ে যাও। হতে পারে কখনো না কখনো তার মেয়ে বা সবুজ রাক্ষসের সম্পর্কে কোনো খবর মিলবেই। আর বুড়িমা, এই মুহূর্তের পরিস্থিতি সত্যি এই দিকেই ইঙ্গিত করছে যে আপনার বলা কথা সঠিক নয়। কিন্তু তবুও আসল সত্য জানা না যাওয়া পর্যন্ত আপনি আমাদের রাজকীয় অতিথি। আমাদের তরফ থেকে আপনার কোনো কষ্ট বা অসুবিধা হবে না। রাজা শাহজোর প্রথমে প্রধানমন্ত্রীকে এবং তারপর বৃদ্ধাকে বললেন। বৃদ্ধা চুপ হয়ে গেলেন আর প্রধানমন্ত্রী মনে মনে হাসতে লাগলেন যে এখন এই রাজা এবং তার অন্য 6 রাজার দিন আর বেশি নেই। তিনি শয়তান রাক্ষসের সাথে মিলে এদের সবার শেষ করে দেবেন এবং তারপর দুনিয়ার কোনো শক্তি তাকে এই দেশের রাজা হওয়া থেকে আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী বললেন, মহারাজ, আমি নদীর ওপর সবুজ রাক্ষস এবং এই বৃদ্ধার মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমি আমার স্বভাবেও খুব ক্লান্তি অনুভব করছি। যদি আপনার অনুমতি থাকে তবে আমি বিশ্রাম নেওয়ার জন্য আমার বাড়ি চলে যাই। আজকের দরবার উপপ্রধানমন্ত্রী সামলে নেবেন। প্রধানমন্ত্রী জুলাস রাজাকে বললেন। আসলে তিনি যত তাড়াতাড়ি সম্ভব আবার নদীতে যেতে চেয়েছিলেন, যাতে তিনি শয়তান রাক্ষসের সাথে দেখা করে দ্রুত এই রাজাদের শেষ করতে পারেন এবং তাদের জায়গায় নিজে রাজা হতে পারেন। তাই তিনি রাজার কাছে তার শরীর খারাপের ভান করছিলেন। রাজা তার কথা মেনে নিলেন এবং রাজা জুলাস রাজাকে সশ্রদ্ধা সালাম করে দরবার থেকে বেরিয়ে গেলেন। প্রধানমন্ত্রী জুলাসের পুত্র শেরদিল যখন তার বাবাকে দরবার থেকে বেরিয়ে বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যেতে দেখল, তখন সে অবাক না হয়ে পারল না। সে তখন দরবারে উপস্থিত ছিল, যখন প্রধানমন্ত্রী শরীর খারাপের কথা বলে রাজার কাছে বাড়ি যাওয়ার অনুমতি চাইছিলেন। তারপর যখন প্রধানমন্ত্রী বাড়ি যাওয়ার জন্য বেরোলেন, তখন শেরদিলও তার পিছু নিল। সে ভাবল, যদি তার বাবার শরীর সত্যিই বেশি খারাপ হয়ে থাকে তবে তিনি আগে রাজকীয় চিকিৎসকের কাছে কেন গেলেন না।
কিন্তু দরবার থেকে বেরিয়ে সে তার বাবাকে অন্যদিকে যেতে দেখে অবাক হয়ে গেল। প্রধানমন্ত্রী একটি ঘোড়ার উপর সওয়ার ছিলেন এবং তাকে নিয়ে খুব দ্রুত একদিকে যাচ্ছিলেন। তার সাথে আর কেউ ছিল না। শের দিল তার ঘোড়া নিয়ে তার বাবার পিছু নিল এবং যখন সে তার বাবাকে নদীর দিকে যেতে দেখল তখন তার অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে গেল। সে অবাক হয়ে নিজের সাথে কথা বলতে লাগল, আব্বাজান আবার নদীর দিকে কি নিতে যাচ্ছেন? এই তো তিনি নদী থেকে ফিরেছিলেন, না জানি কেন তার বাবার নদীর দিকে যাওয়াতে তার সন্দেহ হল। সে চুপ সারে তার বাবার পিছু নিতে লাগল। নদীর কাছে পৌঁছে প্রধানমন্ত্রী তার ঘোড়া ছেড়ে দিলেন এবং হেঁটেই নদীর তীরের দিকে যেতে লাগলেন। উঁচু নিচু পাথরের কারণে তিনি এখনও তার ছেলেকে দেখেননি। শের দিল তার ঘোড়া সেখানেই ছেড়ে দিয়ে তার বাবার পিছু নিল। প্রধানমন্ত্রী নদীর কাছে গিয়ে থেমে গিয়েছিলেন। শের দিল কিছু একটা ভেবে একটি ঝোপের আড়ারে এসে লুকিয়ে পড়ল এবং মনোযোগ দিয়ে তার বাবার দিকে দেখতে লাগল, যার কাজকর্ম খুবই অদ্ভুত ছিল। প্রধানমন্ত্রী নদীর দিকে দেখতে দেখতে ৩ বার শয়তান রাক্ষসের নাম ধরে ডাকলেন। শয়তান রাক্ষস, তুমি কোথায়? আমি এসে গেছি, আমার সামনে এসো তাড়াতাড়ি। আর শয়তান রাক্ষসের নাম শুনে তার পুত্র শের দিলের কপালে ভাঁজ পড়ল এবং হঠাৎ সে তার বাবার পাশে এক অত্যন্ত বিশালদেহী এবং শক্তিশালী সবুজ রাক্ষসকে আবির্ভূত হতে দেখল। তখন শের দিল চোখ বড় বড় করে দেখতে লাগল। রাক্ষসটি ছিল খুবই ভয়ঙ্কর, তার মাথায় শিং ছিল এবং কানে বড় বড় দুল ছিল। আর এ তো সেই রাক্ষস যে হয়তো বৃদ্ধার মেয়েকে তুলে নিয়েছিল। কিন্তু আব্বাজান এই রাক্ষসকে কিভাবে জানেন? আর তিনি যেভাবে এই রাক্ষসের নাম ধরে ডেকেছেন তাতে তো মনে হচ্ছে যেন এই রাক্ষস তার বন্ধু, কিন্তু এটা কিভাবে সম্ভব? শের দিল নিজের সাথে কথা বলার ভঙ্গিতে ফিসফিস করে বলল। সেই রাক্ষসটি প্রধানমন্ত্রীকে বলল, তুমি এসেছ প্রধানমন্ত্রী, এখন তো তোমার সাথে কেউ নেই, বলো আমার সম্পর্কে কি ভেবেছ? প্রধানমন্ত্রী বললেন, তোমার সব কথাই আমার কাছে মঞ্জুর শয়তান রাক্ষস, শুধু তুমি তাড়াতাড়ি গিয়ে এই ৭ রাজাকে শেষ করে দাও এবং আমাকে এই দেশের রাজা বানিয়ে দাও। এরপর আমি তোমার সাথে ওয়াদা করছি যে আমি তোমাকে প্রতিদিন ১০ জন সুন্দরী মেয়ের রক্ত পান করাবো আর চিরকালের জন্য তোমাকে আমার রাজমহলে রেখে দেব। প্রধানমন্ত্রী রাক্ষসকে বললেন। তার বাবার এই কথা শুনে শের দিল হতভম্ব হয়ে গেল। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বাবা প্রধানমন্ত্রী হয়েও নিজের ভালো মনের রাজাদের বিরুদ্ধে এক রাক্ষসের সাথে মিলে জারস্থানের সিংহাসন পেতে এমন জঘন্য ষড়যন্ত্র করতে পারেন। শের দিল যেহেতু ভালো যুবক ছিল এবং সে রাজকুমার এবং রাজকুমারী সুরৈয়ার সাথে শিক্ষা গ্রহণ করেছিল এবং তাদের সঙ্গেই বড় হয়েছিল, তাই সে তাদের খুবই পছন্দ করত। আর ৭ জন রাজাও খুবই ভালো এবং দয়ালু ছিলেন, যাদের সব প্রজাই ভালোবাসত। তাই শের দিল খুব চিন্তিত হচ্ছিল যে তার বাবা কেন তাদের সবাইকে মেরে সিংহাসন দখল করতে চাইছেন। সবচেয়ে বেশি রাগ হয়েছিল তার যখন রাক্ষস বলল যে সে আসলে রাজকুমারী সুরৈয়াকে পাওয়ার জন্য এখানে এসেছে এবং সে তাকে নিয়ে তার সাথে রাক্ষসলোকে চলে যাবে। রাজকুমারী সুরৈয়া ছিলেন অত্যন্ত ভালো এবং খুবই সুন্দরী রাজকুমারী, আর শের দিল তাকে হৃদয়ের গভীর থেকে চাইত। তারপর সে কিভাবে সহ্য করতে পারত যে তার রাজকুমারীকে কোনো কদাকার এবং নিষ্ঠুর রাক্ষস তুলে নিয়ে যাবে? এই কথা ভেবে সে রাগে তার খাপ থেকে তলোয়ার বের করে ফেলল যে সে এখনই সেই ভয়ঙ্কর রাক্ষসকে শেষ করে দেবে। কিন্তু সে চিন্তায় এতটাই ডুবেছিল যে যখন সে চিন্তা থেকে বেরোল তখন সবুজ রাক্ষস সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে এবং তার বাবা খুশি মনে ফিরে আসছেন। শের দিল হঠাৎ ঝোপের আড়াল থেকে তলোয়ার নিয়ে তার সামনে এলো। তখন প্রধানমন্ত্রী প্রচণ্ডভাবে চমকে উঠলেন। তুমি, রাজকুমার শের দিল, তুমি এখানে? তিনি তার ছেলেকে দেখে অত্যন্ত অবাক এবং চিন্তিত স্বরে বললেন। তার মুখে একবার রক্ত আসছিল, একবার যাচ্ছিল। শের দিল বলল, হ্যাঁ আব্বাজান, আর আমি আপনার এবং এই শয়তান রাক্ষসের সব কথা শুনেছি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনার মতো একজন ভদ্র মানুষ একজন খুনি রাক্ষসের সাথে মিলে নিজের ভালো মনের রাজাদের বিরুদ্ধে এমন নোংরা এবং জঘন্য ষড়যন্ত্র করতে পারেন। কোথায় সেই রাক্ষস? আমি তাকে এখনই মেরে ফেলব এবং আপনাকেও ৭ রাজার কাছে নিয়ে যাব। আমি তাদের আপনার সম্পর্কে সবকিছু বলে দেব আব্বাজান, এবং আপনাকে এই ষড়যন্ত্রে কখনো সফল হতে দেব না। শের দিল তার বাবার দিকে তাকিয়ে অত্যন্ত রাগান্বিত স্বরে বলল। আর এই কথা জেনে যে তার ছেলে তার এবং শয়তান রাক্ষসের সব কথা শুনে ফেলেছে, প্রধানমন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ও বেটা, এসব আমি শুধু তোমার জন্যই করছি। আমি এই দেশের রাজা হব, তারপর কিছু সময় পরে আমি তোমাকে সিংহাসন দিয়ে দেব, তখন শুধু আমরাই আরাম করব। তিনি দ্রুত বললেন। শের দিল বলল,
আমার আপনার ওই আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই আব্বাজান। আর আপনি সেই ভালো মনের রাজাদের মারতে চান, আর সেই নিষ্পাপ রাজকুমারীকে, যিনি আপনাকে অত্যন্ত সম্মান করেন, তাকে আপনি এক নিষ্ঠুর আর কদাকার রাক্ষসের হাতে তুলে দিতে চান। আর আপনি এই রাক্ষসের সাথে ওয়াদা করেছেন যে আপনি তাকে প্রতিদিন 10 জন মেয়েকে মেরে তাদের রক্তপান করাবেন। আপনি এত নিষ্ঠুর, পাষাণ হৃদয় আর নির্মম কখন থেকে হয়ে গেলেন আব্বাজান? এই কথা বলতে বলতে শেরদিলের গলা বুঝে এলো। প্রধানমন্ত্রী কঠোর স্বরে বললেন, আমি কিছু জানি না রাজকুমার শেরদিল। আমি শয়তান রাক্ষসের সাথে ওয়াদা করে ফেলেছি। এখন যদি আমি তার ওয়াদা ভাঙি, তবে সে আমাকে এক মুহূর্তে মেরে ফেলবে। শেরদিল বলল, আব্বাজান, সেই রাক্ষসকে আমি মেরে ফেলব। আব্বা হুজুর, আপনি শুধু তার দেওয়া আংটি আর ফলের থালা ফেলে দিন এবং রাজাদের মেরে নিজে রাজা হওয়ার চিন্তা মন থেকে বের করে দিন। প্রধানমন্ত্রী তার ছেলের দিকে ক্রোধ ভরা দৃষ্টিতে দেখতে লাগলেন। তারপর তিনি কিছু একটা ভেবে এমন ভঙ্গিতে শেরদিলের দিকে এগিয়ে যেতে লাগলেন যেন তাকে কিছু বলতে চান। শেরদিলের কাছে এসে তিনি সবুজ রাক্ষসের দেওয়া লাল মণিমালা আংটিটি হঠাৎ তার দিকে দেখালেন এবং তারপর বলতে লাগলেন, জাদু আংটি, আমার ছেলেকে অজ্ঞান করে দাও এবং তাকে অদৃশ্য করে আমার বাড়িতে পৌঁছে দাও। সে অকারণে আমার ইচ্ছায় বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি এই কথা বলার সাথে সাথেই পরের মুহূর্তে শেরদিলের মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর পরের মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে প্রধানমন্ত্রী জুলাস খুব খুশি হলেন এবং বললেন, তুমি তো সত্যিই বড় কাজের আংটি। তোমার কাছ থেকে তো আমি বড় বড় কাজ নিতে পারি। যেভাবে তুমি আমার ছেলেকে অজ্ঞান করে বাড়িতে পৌঁছে দিয়েছ, সেভাবে কি আমাকেও অদৃশ্য করে আমার বাড়িতে পৌঁছে দিতে পারো? তিনি লাল মণিওয়ালা আংটিটিকে বললেন। ঠিক তখনই তিনি একটি জোর ধাক্কা অনুভব করলেন। তিনি চমকে দেখলেন এবং তারপর অবাক হয়ে গেলেন। সেই ধাক্কা তাকে এক মুহূর্তে নদীর তীর থেকে সত্যিই তার নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিল। এটা দেখে প্রধানমন্ত্রী খুশিতে নেচে উঠলেন। জাদু আংটির রূপে এক বিরাট শক্তি তার হাতে এসে গিয়েছিল, যার সাহায্যে তিনি সব কিছু করতে পারতেন। প্রধানমন্ত্রী জুলাস জাদু আংটি পেয়ে যেন পাগলই হয়ে গিয়েছিলেন। তিনি শয়তানের দেওয়া নির্দেশও ভুলে গিয়েছিলেন এবং আংটি পাওয়ার পরের দিনই 7 জন রাজার সাথে একে একে দেখা করে তাদের সামনে লাল মণিওয়ালা আংটিটি দেখিয়ে দিলেন, যার কারণে রাজাদের মন পাল্টে গেল এবং তারা একে অপরের শত্রু হয়ে গেলেন। আর তারা একে অপরের করা সিদ্ধান্তের বিরোধিতা করাও শুরু করে দিলেন। এছাড়াও তারা 3 দিনের মধ্যেই নিজেদের প্রজাদের ওপর প্রচণ্ড অত্যাচার করা শুরু করে দিলেন এবং তাদের ওপর অকারণে কর চাপিয়ে দিলেন। আগে সেই রাজাদের দরবারে কোনো ফরিয়াদি এলে শুধু তার সম্মানই করা হতো না, বরং রাজা তার ফরিয়াদ শুনে মন থেকে সাহায্য করতেন। কিন্তু এখন তারা সবার আগে ফরিয়াদ শোনা বন্ধ করে দিলেন। আর ভুল করেও যদি কোনো ফরিয়াদি তাদের কাছে এসে যেত, তবে তাকে প্রচণ্ড অপমান করা হতো এবং সিপাহীদের দিয়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হতো। রাজাদের এই বদলে যাওয়া আচরণ সবার জন্যই আশ্চর্যের বিষয় ছিল। কেউ বুঝতে পারছিল না যে এই রাজাদের আসলে কি হয়েছে এবং তারা বয়ালুতা ছেড়ে এত কঠোর হৃদয় ও নিষ্ঠুর কেন হয়ে গেলেন। প্রধানমন্ত্রী রাজমহলে শয়তান রাক্ষসের আসার আগেই লোকদের সেই রাজাদের বিরুদ্ধে উস্কে দেওয়া শুরু করে দিয়েছিলেন। আর তারপর তিনি অত্যন্ত চালাকির সাথে কাজ নিয়ে সেনাপতি এবং অনেক সিপাহীকে নিজের দলে ভিড়িয়ে সেই রাজাদের গ্রেফতার করে নিলেন এবং তাদের 7 রানী ও রাজকুমারদের সাথে জেলে পুরে দিলেন, আর নিজে সিংহাসন দখল করে বসে পড়লেন। প্রধানমন্ত্রীর হঠাৎ সিংহাসন দখল করায় প্রজাদের মধ্যে রাগের ঢেউ বয়ে গেল। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে প্রধানমন্ত্রী তাদের ওপর সেনা দিয়ে আক্রমণ করলেন এবং যে কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলত তার আদেশে তাকে মেরে ফেলা হতো, যার ফলে প্রজারা সত্যিই ভয় পেয়ে গেল এবং তারপর তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলা থেকে বিরত থাকতেই নিজেদের মঙ্গল দেখল। প্রধানমন্ত্রী রাজা হওয়ার পরই সব দিকে নিজের লোক মোতায়েন করে দিলেন। জনগণের মধ্যে সব দিকে খারাপ এবং ভয়ের ঢেউ বয়ে গেল। যে লোকেরা 7 রাজার রাজত্বে সুখ ও শান্তিতে জীবন কাটাচ্ছিল, প্রধানমন্ত্রী জুলাস তাদের সবাইকে কষ্ট দিতে শুরু করলেন এবং তাদের ওপর নানা ধরনের অত্যাচার চালাতে লাগলেন। তার পুত্র শের দিল তখনও জাদু আংটির প্রভাবে অজ্ঞান ছিল। জুলাস তাকে প্রধানমন্ত্রী মহল থেকে রাজমহলে নিয়ে এসেছিলেন এবং তাকে মহলের একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও জুলাস রাজকুমারী সুরৈয়াকেও একটি ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। একদিন জুলাস তার ঘরে বসেছিলেন। ঠিক তখনই তার সামনে আলো ঝলসে উঠল এবং হঠাৎ সেখানে শয়তান রাক্ষস আবির্ভূত হল, যে প্রচণ্ড রাগে ছিল। শয়তান রাক্ষসকে হঠাৎ নিজের সামনে দেখে জুলাস প্রচণ্ডভাবে চমকে উঠলেন।
তিনি বললেন, ওহ শয়তান রাক্ষস, তুমি খুব ভালো সময় এসেছ। শয়তান রাক্ষস, দেখো দেখো, আমি এই দেশের রাজা হয়ে গেছি। আমি তোমার জাদু আংটির সাহায্যে 7 রাজার মন বদলে দিয়েছিলাম। তারপর আমি এই আংটির সাহায্যে সেনাপতিকে নিজের দলে ভিড়িয়ে নিলাম এবং এর সাথে শত শত সিপাহীকে নিজের গোলাম বানালাম। আর তারপর আমি তাদের সাহায্যে 7 রাজা, তাদের রানী এবং রাজকুমারদের ধরে জেলে পুরে দিলাম। আর তারপর আমি সিংহাসন দখল করে নিলাম। এ সব কিছু শুধু তোমার কারণেই সম্ভব হয়েছে শয়তান রাক্ষস, নয়তো আমি তো হয়তো ভাবতে ভাবতেই মরে যেতাম যে আমি কখনো এই দেশের রাজা হতে পারি। তাকে দেখে জুলাস খুশি হয়ে বললেন। শয়তান রাক্ষস বলল, এটা তুমি খুব ভালো করেছ জুলাস। যে কাজ আমার করার ছিল তা তুমি নিজেই করে দিয়েছ। এখন শেষ কাজটাও তুমি পুরো করে দাও। এই 7 রাজা, তাদের রানী এবং তাদের পুত্রদের শেষ করে দাও, যাতে এই দেশে তোমার রাজত্ব প্রতিষ্ঠিত হয়। শয়তান রাক্ষস বলল। তখন জুলাস আরও খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ওহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ শয়তান রাক্ষস, তুমি সত্যিই খুব ভালো রাক্ষস। আমি এখনই গিয়ে এই রাজাদের শেষ করছি। আর হ্যাঁ, কেননা আমি 7 রাজা, তাদের রানী এবং তাদের পুত্রদের রক্ত তোমাকে পান করাই। রক্ত পান করানোর ওয়াদা তো আমি তোমার সাথে করেও রেখেছি। জুলাস শয়তানি ভঙ্গিতে হাসতে হাসতে বললেন। খুব ভালো, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে। তবে থামো, রাজকুমারী সুরৈয়া কোথায়? আমি আগে তার সাথে দেখা করতে চাই। তুমি তাকে আমার জাদুফল খাইয়েছ কি না? রাক্ষস জিজ্ঞাসা করল। জুলাস বললেন, আমি রাজকুমারী সুরৈয়াকে একটি ঘরে বন্ধ করে দিয়েছি, আর ফল তার ঘরে রেখে দিয়েছিলাম। 2-3 দিন ধরে তিনি সেখানেই আছেন। এতক্ষণে তিনি নিশ্চয়ই তোমার জাদুফল খেয়েছেন। জুলাস জবাব দিলেন। শয়তান রাক্ষস বলল, এসো এসো, আমাকে দেখাও। আর জুলাস তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে রাজকুমারী সুরৈয়া অত্যন্ত মনমরা এবং চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক হাঁটছিলেন। তাকে গত 3 দিন ধরে প্রধানমন্ত্রী সেই ঘরে বন্দী করে রেখেছিলেন। রাজকুমারী রাজা এবং তার পরিবারের বন্দী হওয়ার খবর জানতেন এবং তিনি এও জানতেন যে এই মুহূর্তে দেশের ক্ষমতা প্রধানমন্ত্রী জুলাসের দখলে। তিনি 3 দিন ধরে লাগাতার কাঁদছিলেন এবং কিছু খাননি বা পান করেননি। যদিও সামনে একটি টেবিলের উপর ফল ভর্তি একটি থালা রাখা ছিল, কিন্তু রাজকুমারী এখনও পর্যন্ত সেই ফলগুলোর দিকে চোখ তুলেও দেখতে চাননি। কিন্তু 3 দিনের ক্ষুধা তৃষ্ণার কারণে তার খুব খারাপ অবস্থা হয়েছিল এবং তিনি বারবার থালা ও ফলগুলোর দিকে তাকাচ্ছিলেন। তারপর তিনি আর থাকতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে দ্রুত থালা থেকে লাল রঙের একটি রসালো ফল তুলে হাতে নিলেন এবং খেতে যাবেন। ঠিক তখনই তার মনে এলো যে হয়তো তার ভাই, রাজারা এবং রানীরাও জেলে কিছু পাননি। এই চিন্তা আসতেই তার চোখে জল ভরে এলো এবং তিনি লাল ফলটি না খেয়ে 2 হাতে ধরে বিষণ্ণভাবে এদিক ওদিক হাঁটতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে জানালায় শয়তান রাক্ষস আবির্ভূত হল এবং সে চোখ বড় বড় করে রাজকুমারী সুরৈয়াকে দেখতে লাগল। ঠিক সেই মুহূর্তে দরজার উপর ঝোলানো বড় লাল পর্দা সরিয়ে প্রধানমন্ত্রী জুলাসও উকি মেরে ঘরের মধ্যে থাকা রাজকুমারী সুরৈয়াকে দেখতে লাগলেন। রাজকুমারী সুরৈয়া চোখ বন্ধ করে কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার মুখও অন্যদিকে ছিল, তাই রাক্ষস এবং জুলাসকেও তিনি দেখেননি। হঠাৎ শয়তান রাক্ষসের কি মনে হল, সে জানালা থেকে তার হাত বের করল এবং পরের মুহূর্তে তার হাত প্রসারিত হয়ে রাজকুমারী সুরৈয়ার দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু তারপর কিছু একটা ভেবে সে তার হাত পিছিয়ে নিল। তারপর সে মাথা ঘুরিয়ে জুলাসের দিকে তাকাল এবং তাকে ফিরে যাওয়ার ইশারা করল। জুলাস পর্দা ছেড়ে দিলেন এবং শয়তান রাক্ষসও জানালা থেকে অদৃশ্য হয়ে গেল। রাজকুমারী সুরৈয়া অবিরাম বিষণ্ণতার মধ্যে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তারপর তিনি হাতে ধরা ফলটি রাগের সাথে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং এক জায়গায় বসে তার মা, বাবা এবং ভাইদের মনে করে কাঁদতে লাগলেন। ঠিক তখনই লাল পর্দা সরে গেল এবং মন্ত্রীপুত্র শের দিল হাতে তলোয়ার নিয়ে অত্যন্ত সতর্ক ভঙ্গিতে ভেতরে এলেন। তিনি ঘরের চারদিকে দেখলেন, তারপর কাঁদতে থাকা রাজকুমারীকে দেখে তিনি দ্রুত হেঁটে তার কাছে গেলেন। পায়ের আওয়াজ শুনে রাজকুমারী সুরৈয়া চমকে মাথা তুলে তার দিকে তাকালেন এবং মন্ত্রীপুত্র শের দিলের উপর চোখ পড়তেই তার চোখে প্রবল ঘৃণা ছড়িয়ে পড়ল। তুমি এখানে কি নিতে এসেছো শেরদিল? তোমার বাবা আমার মা, বাবা এবং ভাইদের ধরে জেলে পুরে দিয়েছেন আর নিজে এই দেশের রাজা হয়ে বসেছেন। এখন কি তোমার বাবার আদেশে আমাকে মারতে এসেছো? তুমি তো সারা জীবন আমাদের সাথে খেলেছ, তুমি খুব ভালো ছিলে, তাহলে তোমাদের হঠাৎ কি হলো? কেন করলে তোমরা এসব? রাজকুমারী সুরৈয়া তাকে দেখতে দেখতে কাঁদতে কাঁদতে এবং চিৎকার করে বললেন। শেরদিল বলল, আপনি ভুল বুঝছেন রাজকুমারী সাহেবা,
আমার বাবা সত্যিই এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এক রাক্ষসের সাথে মিলে এই দেশের শান্তি নষ্ট করে দিয়েছেন। কিন্তু ভগবান জানেন যে আমি আমার বাবার ষড়যন্ত্রে সামিল নই। তিনি তো আমাকেও অজ্ঞান করে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন। আমার যখন জ্ঞান ফিরল এবং নিজেকে বন্ধ ঘরে দেখে আমি বুঝতে পারলাম আমি অনেক কষ্টে সেই ঘরের দরজা ভেঙে এখানে এসেছি। আমি সবার আগে আপনার ঘরে আপনার খবর নেওয়ার জন্যই এসেছি। আর এই ফল রাজকুমারী সাহেবা, এই ফলগুলো আপনি কখনো খাবেন না, এগুলো জাদুর ফল। মন্ত্রীপুত্র শেরদিল দ্রুত বলতে লাগলেন। আর তারপর তিনি দ্রুত রাজকুমারী সুরৈয়াকে সব কথা বললেন, যা শুনে রাজকুমারী সুরৈয়ার চোখ অবাক হয়ে বড় হতে লাগল। ওহ, তাহলে তো তোমার বাবা আমার পুরো পরিবারকে মেরে ফেলেন। ওহ ওহ, এ কি হলো, এসব কি হলো? শেরদিল, তোমার বাবা এত পাষাণ হৃদয় আর নির্মম হতে পারেন? উফ, আমি তো সব সময় তাকে আমার গুরুজন মনে করতাম। সিংহাসন পাওয়ার জন্য তিনি এ কি করলেন? রাজকুমারী সুরৈয়া বললেন এবং তারপর কাঁদতে লাগলেন। শেরদিল বলল, আমি এই বিষয়ে চিন্তিত রাজকুমারী সাহেবা, তবে আপনি এখনই এখানেই থাকুন। আমি শয়তান রাক্ষস এবং আমার বাবার কাছে যাচ্ছি। আমার বাবা একজন বিশ্বাসঘাতক মানুষ, আর বিশ্বাসঘাতক মানুষ দেশ ও সমাজের সবচেয়ে বড় অপরাধী হয়। আর সেই অপরাধীর শাস্তি শুধু মৃত্যু। প্রধানমন্ত্রী একজন বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতক মানুষ কখনো আমার বাবা হতে পারে না, তাই আমি তাকে কোনো মূল্যে জীবিত ছাড়ব না। মন্ত্রীপুত্র শেরদিল অত্যন্ত রাগান্বিত স্বরে বললেন। আর তারপর তিনি রাজকুমারীকে সেখানেই রেখে ঘর থেকে বাইরে চলে এলেন এবং বিভিন্ন ঘরে দেখতে লাগলেন। রাজার ঘরে প্রবেশ করতেই তিনি তার বাবাকে এবং তার পাশে শয়তান রাক্ষসকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি যেই ভেতরে প্রবেশ করলেন, শয়তান রাক্ষস আর জুলাস প্রচণ্ডভাবে চমকে উঠলেন। জুলাস তাকে দেখে ঘাবড়ে গিয়ে বললেন, রাজকুমার শেরদিল, তুমি ঘর থেকে বাইরে কি করে এলে? আমি তো তোমাকে জাদু আংটি দিয়ে অজ্ঞান করে ঘরে বন্ধ করে রেখেছিলাম। শয়তান রাক্ষস প্রথমে জুলাসকে জিজ্ঞেস করল, কে? এই সাবধান, সামনে এসো না, নয়তো পুড়িয়ে ছাই করে দেব। তারপর শেরদিলকে এগিয়ে আসতে দেখে সে গর্জন করে বলল, না না শয়তান রাক্ষস, এ আমার ছেলে, একে কিছু বলো না। ব্যাটা, এই তলোয়ার ফেলে দাও। দেখো, এখন আমি এই দেশের রাজা হয়ে গেছি, আর আমি তোমাকে ভালোবাসার সাথে রাজকুমার বলতাম না, এখন তুমি সত্যিকারের রাজকুমার হয়ে গেছ। জুলাস দ্রুত বললেন। শেরদিল বলল, আমি জানি আব্বাজান, তাই আমি এই তলোয়ার নিয়ে এসেছি, যাতে এটিকে আপনার পায়ের কাছে ফেলে দিয়ে আমি আপনাকে রাজা মেনে আপনার প্রজাদের মধ্যে সামিল হয়ে যাই। মন্ত্রীপুত্র শেরদিল বললেন। আর এই কথা শুনে জুলাসের স্বরে স্বস্তি ফিরে এলো। তিনি তার ছেলের কথায় লুকানো ব্যঙ্গ বুঝতে পারেননি। মন্ত্রীপুত্র শেরদিল তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন এবং তলোয়ার ধরা হাতটি এমন ভঙ্গিতে এগিয়ে দিলেন যেন তিনি সত্যিই তলোয়ারটি তার পায়ের কাছে ফেলে দিচ্ছেন। কিন্তু তারপর হঠাৎ তিনি নিজের জায়গায় বিদ্যুতের গতিতে ঘুরে গেলেন। পরের মুহূর্তে তার তলোয়ার সবুজ রাক্ষসের ঘাড়ের ওপর পড়ল এবং শয়তান রাক্ষসের ঘাড় এক ঝটকায় কেটে দূরে গিয়ে পড়ল। এ সব কিছু হঠাৎ এবং এত দ্রুত হল যে প্রধানমন্ত্রী জুলাস এবং শয়তান রাক্ষসকে ভাবার বা বোঝার সুযোগই দিল না। আর সবুজ শয়তান রাক্ষস প্রতারণার শিকার হয়ে তার হাতে মারা গেল। তার মাথা কাটা দেহটি এক ধপাস করে নিচে পড়ল এবং প্রচণ্ডভাবে ছটপট করতে লাগল, আর ঘরের মেঝে তার রক্তে লাল হয়ে যেতে লাগল। এ কি করলে ব্যাটা? শেরদিলকে সবুজ শয়তান রাক্ষসের মাথা উড়িয়ে দিতে দেখে জুলাস প্রচণ্ডভাবে চমকে উঠলেন এবং ফ্যাল করে তাকিয়ে শেরদিল এবং কখনো মাটিতে ছটপট করতে থাকা মাথা কাটা রাক্ষসের দিকে দেখতে লাগলেন। ঠিক তখনই শেরদিল লাফিয়ে তার কাছে এলো এবং জুলাসের পিছনে গিয়ে দ্রুত রক্তমাখা তলোয়ারটি তার ঘাড়ে রাখল। বিশ্বাসঘাতক জুলাস, নিজের হাত থেকে জাদু আংটি খুলে আমাকে দিয়ে দাও, নয়তো আমি তোমার ঘাড় কেটে ফেলব। মন্ত্রীপুত্র শেরদিল ভয়ঙ্কর ভঙ্গিতে গর্জন করে উঠল। আর জুলাস দ্রুত শয়তান রাক্ষসের দেওয়া আংটিটি খুলে তার হাতে তুলে দিলেন। আংটিটি পাওয়ার সাথে সাথেই তিনি তার বিশ্বাসঘাতক বাবাকেও রেহাই দিলেন না এবং তার ঘাড় কেটে তাকে সেখানেই ফেলে দিলেন। আর শয়তান রাক্ষসের আংটিটি মাটিতে রেখে তলোয়ারের হাতল দিয়ে পিটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর তারপর তিনি বাইরে গিয়ে নিজেই তার বাবার মৃত্যুর ঘোষণা করে দিলেন। প্রধানমন্ত্রীর মৃত্যু এবং এক সবুজ রাক্ষসের মারা যাওয়ার খবর পলকের মধ্যে সারা দেশে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। মন্ত্রীপুত্র শেরদিল 7 রাজা, রানী এবং রাজকুমারদের জেল থেকে মুক্ত করে দিলেন এবং নিজেকে তাদের হাতে তুলে দিলেন যে তিনি একজন বিশ্বাসঘাতক বাবার ছেলে ছিলেন। যদি রাজা এই অপরাধে চান তবে তাকেও মৃত্যুদণ্ড দিতে পারেন। কিন্তু রাজারা তো তার জন্যই মুক্ত হয়েছিলেন
এবং রাজকুমারী সুরৈয়া যখন তাদেরকে পুরো গল্প শোনালেন তখন তারা একে একে শেরদিলকে নিজেদের বুকে জড়িয়ে নিলেন এবং তার অনেক ধন্যবাদ জানালেন। দীর্ঘদিন ধরে ৭ রাজা শাসন করতে থাকলেন এবং দেশে আবার সুখ শান্তি ফিরে এলো। তারপর ৭ রাজা সিংহাসন তাদের ছেলেদের হাতে তুলে দিলেন এবং মন্ত্রীপুত্র শেরদিলের বিয়ে রাজকুমারী সুরৈয়ার সাথে দিয়ে তাকে নিজেদের ৭ম রাজা হিসেবে বেছে নিলেন। এভাবেই জারস্থান দেশে আরও একবার ৭ রাজার শাসন প্রতিষ্ঠিত হল, যার কারণে জারস্থান দেশ দিন দুগুণ রাত চৌগুণ উন্নতি করতে লাগল। বৃদ্ধাটিকে চিরকালের জন্য সেই রাজমহলেই রেখে দেওয়া হয়েছিল, কারণ তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত শয়তান রাক্ষস তাকে মেরে তার রক্ত পান করে ফেলেছিল। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।